বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি বাংলাদেশে ইংরেজরা কিভাবে প্রভুত্ব স্থাপন করেছিল সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। কিভাবে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল, এই হচ্ছে আমার আজকে আলোচ্য বিষয়। অর্থাৎ বাংলাদেশে ইংরেজরা কিভাবে বণিক হয়ে এসে রাজা হলো তাই নিয়ে বলবো। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর রাজত্বকালে ফারুক শিয়ার এক ফরমান বা নির্দেশনামার দ্বারা বৎসরে মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে ইংরেজ বণিকদের বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসা করবার অধিকার দান করেছিলেন। সেই সময় থেকে ফারুক শিয়ারের ফরমানকে কেন্দ্র করে নবাব এবং ইংরেজদের মধ্যে বিবাদ বিসম্বাদ সর্বদাই লেগে থাকত। নবাবের বক্তব্য ছিল এই যে ইংরেজ বণিকদের ব্যবসা বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, উপরন্তু কোম্পানির কর্মচারীগণ কর ফাঁকি দিয়ে নিজ নিজ ব্যবসা বাণিজ্য করছে, সুতরাং বার্ষিক দেয় টাকার পরিমাণ বৃদ্ধি করাই উচিত। তবে আলীবর্দী খাঁর রাজত্বকাল পর্যন্ত নবাবের সঙ্গে ইংরেজ বণিকদের বিবাদ সংঘর্ষে পরিণত হয়নি। ইংরেজ বণিকদের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখতে সমর্থ হয়েছিলেন। প্রয়োজনবোধে নবাবরা ইংরেজ বণিকদের নিকট থেকে অর্থ আদায় করতেও ছাড়তেন না। আলীবর্দী খাঁর সঙ্গে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল? মুর্শিদ কুলি খাঁর পরবর্তীকালে নবাব আলীবর্দী খাঁও বাংলার অর্থনৈতিক উন্নতির কথা বিবেচনা করে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেননি। তবে তাদের রাজনৈতিক ও সামরিক শক্তি সঞ্চয়ের চেষ্টাকে দৃঢ়ভাবে প্রতিহত করে তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। দাক্ষিণাত্যে দেশীয় রাজাদের পক্ষ অবলম্বন করে ইংরেজরা যেভাবে শক্তিশালী হয়ে উঠছিল, আলীবর্দী খাঁ তাতে বিচলিত হয়েছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে সুযোগ পেলে বাংলাদেশেও তারা প্রাধান্য বিস্তার করতে চেষ্টা করবে। সেই জন্য সর্বদা তিনি ইংরেজ বণিকদের উপর সজাগ দৃষ্টি রাখতেন। তার রাজত্বের শেষ দিকে ইউরোপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি উভয়কে তার রাজ্যে কোনো প্রকার দ্বন্দ্বে লিপ্ত না হবার নির্দেশ দিয়ে এক পরোয়ানা জারি করেন। ইহা ব্যতীত ইংরেজ ও ফরাসি বণিকরা তার নিকট নতুন দুর্গ নির্মাণের অনুমতি চাইলে তিনি তা নাকচ করে দেন। তিনি বলতেন, তোমরা বাণিজ্য করতে এসেছ, তোমাদের দুর্গের প্রয়োজন কি? তোমরা আমার রাজ্যে আছো, আমি তোমাদের রক্ষা করব। আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজদৌল্লা বাংলার নবাব হন ১৭৫৬ খ্রিস্টাব্দে। এতে তার আত্মীয় স্বজন, বিশেষত তার মাসি ঘসেটি বেগম এবং অপর এক মাসির পুত্র শওকত জং তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলেন। নবাব পরিবারের এই দুর্বলতার সুযোগে ইংরেজ বণিকরা বাংলাদেশে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির এক সুবর্ণ সুযোগ লাভ করল। ইতিমধ্যে দক্ষিণ ভারতে কর্ণাটের যুদ্ধে জয়লাভ করে ইংরেজ বণিকরা শক্তিশালী হয়ে উঠেছিল। এইবার বাংলার নবাবের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে অবতীর্ণ হবার জন্য তারা প্রস্তুত হতে লাগল। এরপরে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিবাদ বাধে। সেটা কিভাবে? সিরাজদৌল্লা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পূর্বে পেয়েছিলেন। সিংহাসন লাভ করে প্রথমেই তিনি ঘসেটি বেগম এবং শওকত জংয়ের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করেন। শওকত জংয়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ঘসেটি বেগমকে নজরবন্দি করে রেখেছিলেন। ইতিমধ্যে তিনি সংবাদ পান যে কৃষ্ণদাস নামে ঘসেটি বেগমের জনৈক প্রতিনিধি কলকাতায় ইংরেজদের আশ্রয় নিয়েছেন। এতে সিরাজদৌল্লা ইংরেজদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন। অবশ্য ইংরেজ বণিকদের উপর
তার বিরক্ত হওয়ার অন্যান্য অনেক কারণ ছিল। সেগুলো কি ছিল? সিরাজ যখন নবাব হন তখন প্রচলিত নিয়ম অনুসারে সকল বিদেশি বাণিজ্য প্রতিষ্ঠান তাকে উপহার প্রেরণ করেছিল, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা প্রেরণ করেনি। এতে তিনি তাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন। এছাড়া ইংরেজগণ নবাবের অনুমতি না নিয়ে কলকাতায় দুর্গের সংস্কার সাধনে লিপ্ত হয়। এই সকল কারণে সিরাজদৌল্লা প্রথম থেকে ইংরেজদের উপর বিরূপ ছিলেন। এমত অবস্থায় কৃষ্ণদাস কলকাতায় ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ করলে তার ক্রোধের আর সীমা থাকল না। তিনি অবিলম্বে কৃষ্ণদাসকে তার নিকট সমর্পণ করতে ইংরেজদের নির্দেশ দেন। ইংরেজরা নবাবের এই আদেশ অমান্য করলে সিরাজ সসৈন্যে কলকাতা অভিমুখে রওনা দেন 16ই মে 1756 খ্রিস্টাব্দে। কলকাতা দুর্গে সেই সময় ইংরেজ সৈন্যর সংখ্যা বেশি ছিল না, সুতরাং কলকাতা অধিকার করতে তাকে বেগ পেতে হয়নি। অল্প সময়ের মধ্যে ইংরেজরা তার নিকট আত্মসমর্পণ করেছিল, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সিরাজের এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। কলকাতা অধিকারের পর তিনি তা রক্ষার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। কলকাতায় ইংরেজদের বিপর্যয়ের সংবাদ শুনে মাদ্রাজ থেকে ক্লাইভ ও ওয়াটসন সসৈন্যে কলকাতায় এসে পৌঁছায় এবং বিনা বাধায় কলকাতা দখল করে। অতঃপর ক্লাইভ সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে নবাব পরাজিত হয়ে ক্লাইভের সঙ্গে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন 9ই ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দ। এই সন্ধির ফলে ইংরেজ বণিকদের প্রভাব প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এরপরে তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সেটা কিভাবে? আলীনগরের সন্ধি নবাবের সঙ্গে ইংরেজদের শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, কারণ সেই সময় থেকে ক্লাইভ এবং নবাবের কতিপয় উচ্চপদস্থ কর্মচারীরা সিরাজের বিরুদ্ধে এক জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ প্রভৃতি কর্মচারী এবং সেনাধ্যক্ষ মীরজাফর সিরাজদৌল্লার উপর নানা কারণে অসন্তুষ্ট ছিলেন। তারা বিদেশি ক্লাইভের সঙ্গে মিলিতভাবে সিরাজকে পদচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই ষড়যন্ত্র অনুযায়ী স্থির হয় যে মীরজাফরকে নবাব পদে প্রতিষ্ঠা করা হবে এবং এর পরিবর্তে ক্লাইভ ও অন্যান্য ষড়যন্ত্রকারীদের প্রচুর পরিমাণে অর্থ ও নানা প্রকার সুযোগ সুবিধা মীরজাফর দেবেন। এইভাবে সমস্ত বন্দোবস্ত পাকা করে ক্লাইভ সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পলাশীর প্রান্তরে উভয় পক্ষের যে যুদ্ধ হয় 23শে জুন 1757 খ্রিস্টাব্দ, তাতে সিরাজদৌল্লা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। কয়েকদিন পরে মুর্শিদাবাদ থেকে বিহারের উদ্দেশ্যে যাত্রা করবার সময় পথিমধ্যে তিনি ধরা পড়েন এবং মীরজাফরের নির্দেশে তাকে হত্যা করা হয়। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা তাদের তাবেদার মীরজাফরকে বাংলার মসনদে প্রতিষ্ঠা করেছিল। সেই সময় থেকে ইংরেজ বণিকরা বাংলার নবাবকে তাদের ইচ্ছামতো সিংহাসনে বসাতে বা সিংহাসনচ্যুত করিতে থাকে। এক কথায় বলতে গেলে পলাশীর যুদ্ধের পর থেকে বাংলার নবাব ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিল। কেবল তাই নয়, বাংলার নবাবকে ইংরেজদের উপর নির্ভরশীল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনীতিতে এক শক্তিশালী প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল। এইভাবে সামান্য ব্যবসাদার থেকে ইংরেজ কোম্পানি শাসনকর্তায় পরিণত হতে চলছিল। পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পতন হলে ইংরেজরা মীরজাফরকে
বাংলা সিংহাসনে বসার। কিন্তু মির্জাফরেরও শান্তিতে রাজত্ব করতে পারার সুযোগ ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তার কর্মচারীদের ক্রমবর্ধমান অর্থের দাবি পূরণ করতে তিনি ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনিও বীতশ্রদ্ধ হয়ে ওলন্দাজ বণিকদের সাহায্যে ইংরেজদের দেশ থেকে বিতাড়িত করতে চেষ্টা করেন। ক্লাইভ এই গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরে বিদেরার যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের পরাজিত করেন। এই সময় ক্লাইভ স্বদেশে প্রত্যাবর্তন করলে ভ্যানসিস্টাট বাংলার গভর্নর হন। তিনি মির্জাফরকে পদচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে নবাব বলে ঘোষণা করেন 1760 খ্রিস্টাব্দ। মীর কাসিমের সঙ্গে এরপর ইংরেজদের সংঘর্ষ বাধে। সেটা কিভাবে? মীর কাসিম স্বাধীনচেতা নবাব ছিলেন। তিনি শাসনকার্য পরিচালনা ও অন্যান্য সকল বিষয়ে ইংরেজদের হস্তক্ষেপ মোটেই পছন্দ করতেন না। ফলে অল্প দিনের মধ্যে তার সঙ্গে ইংরেজদের বিবাদ শুরু হয়। ব্যবসা সংক্রান্ত শুল্ক বা কর নিয়ে ইংরেজদের সঙ্গে তার বিবাদের সূত্রপাত ঘটে। ফারুকশিয়ারের ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাংলায় ব্যবসা করবার অধিকার লাভ করেছিল। কিন্তু কোম্পানির সঙ্গে সঙ্গে তার কর্মচারীগণও কর ফাঁকি দিয়ে নিজ নিজ ব্যবসা চালাচ্ছিল। এর বিরুদ্ধে মীর কাসিম প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত এই বিরোধ যুদ্ধে পরিণত হয়। বক্সারের সন্নিকটে উভয় পক্ষের যে তুমুল যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে, তাতে মীর কাসিম পরাজিত হয়ে ইংরেজদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ পুনরায় বাংলাদেশে আসেন। মীর কাসিমই ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার পতনের সঙ্গে সঙ্গে বাংলায় স্বাধীন নবাবী আমলের অবসান হয়েছিল। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ক্লাইভ দিল্লির মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমকে নিজ আয়ত্তে আনতে সচেষ্ট হন। ক্লাইভ কারা এবং এলাহাবাদ অধিকার করে ওই অঞ্চল দুটি শাহ আলমকে দান করেন। এর পরিবর্তে মোগল বাদশাহ বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান নিযুক্ত করেন 1765 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ কেবল বাংলার ইতিহাসেই নহে, সমগ্র ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত কোম্পানির প্রধান কাজ ছিল ভারতে ব্যবসা বাণিজ্য চালানো, কিন্তু এখন থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায় ও দেওয়ানি মামলার বিচারের ভার এদের উপর ন্যস্ত হয়। তাছাড়া পলাশির যুদ্ধের পরে বাংলাদেশে কোম্পানির প্রভুত্ব স্থাপিত হয়েছিল বটে, কিন্তু এই প্রভুত্ব কোনো আইনগত অধিকারের উপর প্রতিষ্ঠিত ছিল না। মোগল সম্রাট কোম্পানিকে দেওয়ান নিযুক্ত করে বাংলা, বিহার ও উড়িষ্যায় ইংরেজ অধিকারের আইনগত স্বীকৃতি দান করেছিল। এইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।